বাংলাদেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পুকে ইসলামী ব্যাংক যে ডিজিএফআই এর মাধ্যমে যে দখল করা হলো, শেখ হাসিনা এবং তার বাহিনী তারা দখল করলো, এটাতে যে কাজটা করেছে সেটা করেছে শাহাবুদ্দিন চুপ্পু। এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দখলের পরে হাসিনার তরফ থেকে এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ছিল। এখন একদিকে হালদার প্রধানমন্ত্রীর ছেলেকে 1500 কোটি টাকা ঘুষ দিচ্ছে। দুর্নীতির পার্থক্যটা একটু দয়া করে আপনারা চিন্তা করুন। নেক্সাসটা ছিল দুদকে টাকা নেয়ার, এবং সেই টাকার অঙ্ক কিন্তু বিশাল। লোককে ব্ল্যাকমেইল করা হতো, বলা হতো আপনার নামে মামলা দেওয়া হবে, তারা টাকা দিয়ে দেন। আর মামলা যাদের হতো তাদেরকে বলা হতো আপনার নামে মামলা তো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখবো যাতে বিচার আপনার পক্ষে থাকে, টাকা দিয়ে দেন। এবং এই কাজে দুদকের মধ্যে থেকে থাকতো চুপ্পু, দুদকের বাইরে আইনজীবীদের মধ্যে থাকতো এই আনিসুল হক এবং মোশাররফ হোসেন কাজল। ডক্টর মাহমুদুর রহমান প্রথম থেকেই উনি ছিলেন এই দুর্নীতির বিরুদ্ধে একজন লড়াকু সৈনিক। সেই 2009 সালের ডিসেম্বরে এই মাফিয়া নেটওয়ার্কের প্রথম যে জয় এবং তৌফিকি ইলাহির দুর্নীতির সমস্ত তথ্য প্রমাণ নিয়ে উনি দাঁড়িয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের সামনে। আমরা এখন চলে যাচ্ছি আমাদের ডক্টর মাহমুদুর রহমানের কাছে তার বক্তব্য শুনবার জন্য। জি, ডক্টর মাহমুদুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো বাংলাদেশের দুর্নীতির চিত্রটা বোঝার জন্য একটি ঘটনা বলাই যথেষ্ট। সেই ঘটনাটা আর কিছুই না, যে বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি কে। এটা যদি আমরা একটু চিন্তা করি তাহলেই আর বাংলাদেশে এটা কি গ্র্যান্ড দুর্নীতি, না গ্র্যান্ডের থেকে ক্রস করে অন্য কোনো শব্দে চলে গেছে কিনা আমি জানি না। বাংলাদেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে শাহাবুদ্দিন চুপ্পু। এই শাহাবুদ্দিন চুপ্পু কে? এই শাহাবুদ্দিন চুপ্পু আপনারা এই ডকুমেন্টারিতে দেখেছেন যে ইসলামী ব্যাংক যে দখল করে নিয়ে গেল, আমি দখলই বলি এটাকে, ডিজিএফআই এর মাধ্যমে যে দখল করা হলো, সরকার যে দখল করলো, সরকার বলতে সরকার না, শেখ হাসিনা এবং তার যে বাহিনী তারা দখল করলো, এটাতে যে কাজটা করেছে সেটা করেছে শাহাবুদ্দিন চুপ্পু। এবং শাহাবুদ্দিন চুপ্পু এই দখলের পরে হাসিনার তরফ থেকে এই ব্যাংকের ডাইরেক্টর হিসেবে ছিল, তাকে ডাইরেক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এই ব্যাংকে। এবং শাহাবুদ্দিন চুপ্পু, আমি স্টেপ বাই স্টেপ আসি তাহলে আপনারা বুঝতে পারবেন। শাহাবুদ্দিন চুপ্পুর তার আগে সে কি ছিল? তার আগে সে দুর্নীতি দমন কমিশনের ওয়ান অফ দ্য কমিশনার ছিল। এই জিনিসগুলো বাংলাদেশের অনেকেই জানে না, আর জানলেও হয় কি, যে কথাটা আমি বারে বারে বলি, বাঙালি মুসলমানের স্মৃতিশক্তি বড় দুর্বল, তারা মনে রাখে না। এই শাহাবুদ্দিন চুপ্পু যখন দুর্নীতি দমনের কমিশনার ছিল, তার প্রধান কাজ ছিল কি জানেন? তার কাজ ছিল টাকা, ঘুষের টাকা জোগাড় করা। তাকে শেখ হাসিনা দায়িত্ব দিয়েছিল দুর্নীতির মামলা যাদের নামে হবে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে শেয়ার করার জন্য। প্রথম প্রধান দায়িত্ব ছিল এই শাহাবুদ্দিন চুপ্পুর। এবং শাহাবুদ্দিন চুপ্পুর সাথে আর দুজন লোক এই কাজে জড়িত থাকতো। একজন হচ্ছে বাংলাদেশের বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক, কারণ আনিসুল হক তখন সরকারের তরফ থেকে মামলা টামলা দেখতো, দুদকের মামলা। আর একটা তৃতীয় ব্যক্তি ছিল, তিনি হলেন আনিসুল হকের অ্যাসিস্ট্যান্ট, তার নাম হলো অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল। সে এখনো দুদকের আইনজীবী। সুতরাং নেক্সাসটা ছিল দুদকে এই টাকা নেয়ার, এবং সেই টাকার অঙ্ক কিন্তু বিশাল। লোককে ব্ল্যাকমেইল করা হতো, বলা হতো আপনার নামে মামলা দেওয়া হবে, তারা টাকা দিয়ে দেন। আর মামলা যাদের হতো তাদেরকে বলা হতো আপনার নামে মামলা তো হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখবো যাতে বিচার আপনার পক্ষে থাকে, টাকা দিয়ে দেন। এবং এই কাজে দুদকের মধ্যে থেকে থাকতো চুপ্পু, দুদকের বাইরে আইনজীবীদের মধ্যে থাকতো এই আনিসুল হক এবং মোশাররফ হোসেন কাজল। তো এই হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড। সেখান থেকে তিনি রিটায়ার করবার পরে তিনি হয়ে গেলেন এই ইসলামী ব্যাংকের ডিরেক্টর। এবং তিনি রাষ্ট্রপতি যখন হলেন তখনও কিন্তু তিনি ইসলামী ব্যাংকের ডিরেক্টর। আপনারা অনেকেই হয়তো জানেন না, তিনি ইসলামী ব্যাংকের ডিরেক্টর পদে রেজিগনেশন দিয়ে রাষ্ট্রপতি হয়েছে। তাহলে কাকে রাষ্ট্রপতি করা হয়েছে? এরপরে আর বাংলাদেশের দুর্নীতি নিয়ে আর কোনো আসলে আলোচনারই কোনো প্রয়োজন পড়ে না, যদি আমরা এখানে কেবল মহামান্য বলতে হয়। জানেন তো, রাষ্ট্রপতিকে সংবিধান অনুযায়ী মহামান্য বলতে হয়। তো যে দেশে
একটা দুর্নীতি বা চুপ্পুকে মহামান্য বলে, সেই দেশে আসলে দুর্নীতি নিয়ে, দুর্নীতি চিত্র নিয়ে আলোচনায় অর্থহীন। আর দু একটি কথা বলা দরকার এই দুর্নীতি নিয়ে। শিবলি বলছিল যে আমরা আমার দেশে আগে শুরু করেছিলাম। 2009 সালের ডিসেম্বরে আমরা প্রথম নিউজ ছাপাই। এই প্রধানমন্ত্রী, আহ, আমি এখন তাকে বলি সেলফ প্রক্লেম প্রধানমন্ত্রী, স্বঘোষিত স্বঘোষিত প্রধানমন্ত্রীর ছেলে এবং জ্বালানি মন্ত্রীর আহ, আহ, যে জ্বালানি উপদেষ্টা তৌফিক এলাহি, তাদের সম্পর্কে একটা ঘুষের নিউজ বেরোয় আমার দেশে। এবং তখন থেকেই কিন্তু আমার সঙ্গে শেখ হাসিনার একেবারে ব্যক্তিগত যে লড়াই, সেটা তখন ওই নিউজ থেকে শুরু। এবং পরবর্তী সময়ে আমি তো তারপরে 2010 সালে জেলে চলে গেলাম, প্রথম দফায় আর কি। 2011 সালে ছাড়া পেলাম, প্রায় 1 বছর পরে। তো ছাড়া পাওয়ার পরে আমি যে কাজটি করেছিলাম সেটা হলো যে 2010 সালে আপনাদের মনে আছে যে শেয়ার বাজার স্ক্যাম হলো, যেটা শেয়ার মার্কেট স্ক্যাম, তার উপরে আমি একটা পেপার তৈরি করে এটা আমরা সেটা একটা সেমিনার করেছিলাম ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে। এবং ওই সেমিনারে প্রধান অতিথি ছিলেন আহ আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি ছিলেন প্রধান অতিথি ওই অনুষ্ঠানে, এবং সেখানে প্রায় 1,000 তিনেক সেই সেমিনারে লোক হয়েছিল। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের আমরা হল রুমে করেছিলাম, প্রধান হল রুমে। তো সেখানে আমরা দেখিয়েছিলাম প্রায় 1 লক্ষ কোটি টাকা, 1 লক্ষ কোটি টাকা শেয়ার মার্কেট থেকে লুটপাট করা হয়েছিল 2010 সালে। সুতরাং এই যে দুর্নীতির বিরুদ্ধে যে কথাবার্তা, এটা আমরা বলে আসছি কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই। আর তারও আগে যদি আমরা যাই, 2011-র সময় যখন দুদকের ভয়ে সবাই পালিয়ে বেড়াচ্ছে, আপনাদের মনে আছে, শেখ হাসিনাও তখন জেলে গেছিল। তবে সেটা পাতানো জেলে যাওয়া ছিল, সেটা পরবর্তী সময় আমরা বুঝতে পেরেছি। সেই সময় তৎকালীন দুদকের চেয়ারম্যান যিনি ছিলেন, আর্মি চিফ ছিলেন হাসান মাসুদ, হাসান মাসুদ নাকি হাসান মাসুদ, আর্মি চিফ ছিলেন বিএনপি সরকারের সময়। মানে মঈনের আগে যিনি আর্মি চিফ ছিলেন, হাসান মাসুদকে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান করা হয়েছিল 2011 সরকারের সময়। আমি তার বিরুদ্ধে মামলা করেছিলাম। কারণ তিনি তার ক্ষমতা অপব্যবহার করে তিনি ব্যক্তিগত কিছু সুবিধা গ্রহণ করেছিলেন, এবং তার জন্য আমি মামলা করতে গেছিলাম যখন সবাই পালিয়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এগুলো সব পুরনো ইতিহাস, এগুলো সব লোকজন ভুলে গেছে। তাতে কোনো সমস্যা নাই। শুধুমাত্র আমরা যেটা বলতে চাচ্ছি যে আমার দেশের যে আমরা ফ্যামিলি, আমরা কিন্তু লড়াই করে যাচ্ছি এই দুর্নীতির বিরুদ্ধে লম্বা সময়। আর একটা বলা দরকার আপনাদেরকে, আমার মনে করিয়ে দেয়, একজন বিচারপতি, তথাকথিত বিচারপতি আছেন এখন রিটায়ার্ড, তার নাম কালাম মানিক নামে তিনি বেশি পরিচিত, লন্ডনে ব্রিটিশ সিটিজেন। তো তার বিরুদ্ধে 17 দফার, আমি ইমপিচমেন্টের জন্য, এখানে একজন ব্যারিস্টার সাহেব আমাদের আছেন, ইকবাল সাহেব, তিনি বুঝবেন যে তার নামে 17 দফার একটি ইমপিচমেন্ট আমি অ্যাপিল করেছিলাম রাষ্ট্রপতির কাছে। এবং আহ, এটা নিয়ে আমি প্রধান বিচারপতির কাছে গেছিলাম এবং রাষ্ট্রপতির কাছে গেছিলাম। আমার মনে আছে রাষ্ট্রপতির কাছে যখন ফরমাল আমার আমার অ্যাপিলটা নিয়ে যাওয়া হলো, সেটা নিয়ে গেছিল অলিউল্লাহ রহমান। এবং সেই সময় রাষ্ট্রপতির যিনি মিলিটারি সেক্রেটারি ছিলেন, তার সাথে কথা বলে আমি নোমানের জন্য অ্যাপয়েন্টমেন্ট করেছিলাম। এই কাজটা করেছিলাম ওই মাঝখানে, যতদিন আমি প্রথম দফা জেলের পরে যে সময়টা আমি মুক্ত ছিলাম, ওই সময়ের মধ্যে। আহ, সুতরাং আমরা এই শেখ হাসিনার দুর্নীতির বিরুদ্ধে, একজন বলেছেন এখানে যে আমরা শুধু আর্থিক না, ও একজন প্রফেসর সাহেব বলেছেন যে অন্য সেক্টরেও কিন্তু আমরা বলেছি, বিচার বিভাগের দুর্নীতি নিয়ে কথা বলেছি, সব বিভাগের দুর্নীতি নিয়ে আমরা কথা বলেছি। তো সাফির মাধ্যমে আমরা এখন যেটা করতে চাচ্ছি যে আমরা এই ধরনের ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি বর্তমানের জন্য এবং ভবিষ্যতের জন্য। এটা আমাদের দ্বিতীয় ডকুমেন্টারি। এর আগেরটা ছিল মানবাধিকার লঙ্ঘনের উপরে, সেটা যথেষ্ট সাড়া ফেলেছিল। এবার আমরা করলাম দুর্নীতির উপরে, আহ, একেবারেই রাজনীতির বাইরে প্রফেশনালি আমরা করবার চেষ্টা করছি। এবং এখানে যারা যারা জড়িত ছিলেন এটা তৈরি করবার ব্যাপারে, তারা কেউই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, এবং প্রত্যেকেই প্রফেশনাল। তো আমার কথাটা হলো, যেটা আমাদের প্রত্যেকের প্রশ্ন করা উচিত, যে এত বড় দুর্নীতি
মানে গ্র্যান্ড করাপশন যেটাকে বলছি আমরা, এত বড় দুর্নীতি এত বছর ধরে এরা কিভাবে করে যাচ্ছে? কেন সেখানে কোনো আহ, এই দুর্নীতির বিরুদ্ধে আমরা আটকাতে পারলাম না কেন? এর প্রথম আমি যাদেরকে দায়ী করব, প্রধানত আমি দায়ী করব বাংলাদেশের সিভিল সোসাইটিকে। আপনারা খেয়াল করুন, গত 15 বছর ধরে আমাদের সিভিল সোসাইটি কোথায়? তারা নিশ্চুপ, তাদের আওয়াজ আপনারা শুনবেন না। এবং সিভিল সোসাইটি এক অর্থে একটা দুর্নীতিবাজ সরকারকে তারা সহযোগিতা প্রদান করেছে। যেমন আমি যদি টিআইবিরও কাজ দেখি বাংলাদেশের, সেই টিআইবির কাজের মধ্যেও কিন্তু আমি কোনো ফেয়ারনেস দেখতে পাই না, বরং টিআইবি কে আমি দেখতে পাই যে তারা এক অর্থে শেখ হাসিনাকে সহায়তা করে গেছে। যেমন এই বছরের আমি টিআইবির রিপোর্ট দেখছিলাম, এই বছরের টিআইবি রিপোর্ট অনুযায়ী সাউথ এশিয়াতে বাংলাদেশ সেকেন্ড মোস্ট করাপ্ট কান্ট্রি। মোস্ট করাপ্ট কান্ট্রি তারা বলেছে আফগানিস্তান, টিআইবি রিপোর্ট। আর টিআইবি তো না, টিআই রিপোর্ট, টিআইবি তে তো বাংলাদেশ পাক। আর বাংলাদেশকে বলছে সেকেন্ড মোস্ট করাপ্ট কান্ট্রি। বাংলাদেশের একটা পরে আর একটা দেশ, অন্য এশিয়ান না, তারপরে হচ্ছে আফগানিস্তান। আমি একেবারেই এর সাথে একমত নয়। কারণ আফগানিস্তানে এখন যে সরকার, সেই সরকার বাংলাদেশি সরকারের থেকে অনেক অনেক সরকার। কারণ আপনারা দেখবেন পত্রপত্রিকায় যে আফগানিস্তানের এই সরকার আসার পরে, মানে বিদেশি দখলদার মুক্ত হওয়ার পরে যে তালেবান সরকার এসছে, তারা আসার পরে আফগানিস্তানের ইকোনমি কিন্তু ইমপ্রুভ করেছে। এবং আরেকটা বড় কথা যেটা আফগানিস্তান সম্পর্কে বলা হয় অনেক সময়, যে এখানে ড্রাগ উৎপন্ন হয়। যে ড্রাগ মানে পপি, পপি সিডের জন্য আফগানিস্তান খুব খ্যাত ছিল, যে প্রচুর প্রচুর পপি উৎপাদন হয়, সেটা কিন্তু আফগানরা বন্ধ করে দিয়েছে। কাজে সেই অর্থে আফগানিস্তান এখন অনেক এগিয়ে গেছে দুর্নীতি দমন। বাংলাদেশ যদি প্রকৃত চিত্র আসতো বাংলাদেশের, এবং টিআইবি যদি সত্যি সত্যি কাজ করতো, তাহলে বাংলাদেশ এই মুহূর্তে পৃথিবীর সব থেকে নিকৃষ্ট, সব থেকে দুর্নীতি পরায়ণ রাষ্ট্র হওয়ার কথা। কিন্তু সব থেকে হচ্ছে না, কারণ টিআইবি এক অর্থে এই সরকারকে সহযোগিতা করছে। এবং বাংলাদেশে যেহেতু সিভিল সোসাইটি চুপ করে আছে, সিভিল সোসাইটি চুপ করে থাকার কারণেই আজকে এই এই সরকার এত বছর টিকতে পেরেছে এবং এই ধরনের দুর্নীতি তারা চালাতে পেরেছে। তো দুর্নীতি প্রসঙ্গে আরেকটা কথা একটু বলা দরকার। সেটা হলো যে একটু আগে একজন বলছিলেন পিকে হালদারের কথা, যে 1500 কোটি টাকা, এটা সম্ভবত জিয়া জিয়া বলছিল 1500 কোটি টাকা সে একা নিয়ে, কত কত হাজার কোটি টাকা সে একা নিয়ে গেছে। কিন্তু আরেকটি কথা আহ, জিয়া বলেনি, যে পিকে হালদার ভারতীয় কর্তৃপক্ষের কাছে বলেছেন যে যে টাকাটা সে নিয়ে গেছে তার মধ্যে 1500 কোটি টাকা, 1500 crores, সে জয়কে ঘুষ দিয়েছে, সজীব ওয়াজেদ জয়কে ঘুষ দিয়েছে। এটা ভারতীয় কর্তৃপক্ষের কাছে পিকে হালদারের জবানবন্দিতে সে বলেছে। তো তাহলে 1500 কোটি টাকা যদি শুধু পিকে হালদার সজীব জয়কে ঘুষ দিয়ে থাকে, তাহলে টোটাল মানে দুর্নীতির পরিমাণ আপনারা চিন্তা করতে, মানে চিন্তা করলে অবাক হয়ে যেতে হয়। আরেকটি কথা এরা বলার চেষ্টা করে, যে জিয়া যে প্রসঙ্গটা তুলেছিল যে বিএনপি আমলেও দুর্নীতি হতো, এখনো দুর্নীতি হয়। তো পার্থক্যটা হলো দুটো। একটা হলো যে এই যে একটা ক্ষেত্রে যে পিকে হালদার 1500 কোটি টাকা দিয়েছে, এক একটা ইয়েতে, একটা দুর্নীতিতে, সজীব জয়কে। পুরো বিএনপির 5 বছরে 1500 কোটি টাকা দুর্নীতি হয় নাই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলে দিই। পুরো 5 বছরে সব সেক্টর মিলিয়ে 1500 কোটি টাকা দুর্নীতি হয়নি বিএনপির 5 বছর, 2001 থেকে 2006। সুতরাং যারা বলতে চান যে বিএনপি আমলে দুর্নীতি হয়েছে এখন হলে অসুবিধা কি, তারা আসলে দুর্নীতিকে জাস্টিফাই করছে। এবং এই কথাটা আপনি দেখবেন প্রধানত তথাকথিত সুশীল সমাজের মুখে শুনবেন, যারা আসলে আওয়ামী লীগের সমর্থক, শেখ হাসিনার সমর্থক, কিন্তু তারা সুশীল সমাজের একটা লেবাস ধরে থাকেন। তারাই বলার চেষ্টা করেন যে দুর্নীতি সব আমলেই হয়, 2001 সালে খাম্বা দুর্নীতি হয়েছে, কিংবা হাওয়া ভবনের দুর্নীতি হয়েছে, এই ধরনের বলে তারা এটাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। এবং এটা সর্বৈব মিথ্যা। আর একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, একটা এক্সাম্পল তো দিলাম, যে পিকে হালদার একবারে 1500 কোটি টাকা দিয়েছে জয়কে একটাতে। এবং আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম যে 1500 কোটি টাকা বিএনপি 5 বছরে টোটাল দুর্নীতি হয় নাই।
আর দ্বিতীয় আরেকটা এক্সাম্পল আপনাকে দেই, যেটা আমার ব্যক্তিগত, আমি জড়িত ছিলাম। আপনারা জানেন যে ওই সরকারের আমলে আমি প্রথমে আমাকে নিয়ে এসেছিলেন বেগম খালেদা জিয়া বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান হিসেবে। আর সরকারের শেষ 1.5 বছর আমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছিল জ্বালানি উপদেষ্টা। তো জ্বালানি উপদেষ্টার দায়িত্ব কেন দেওয়া, এটা আপনারা হয়তো ভুলে গেছেন। কারণ মোশাররফ সাহেব ছিলেন, মরহুম মোশাররফ সাহেব মারা গেছেন উনি, ময়মনসিংহ এ। উনি ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। ওনার বিরুদ্ধে একটা অভিযোগ উত্থাপিত হলো। অভিযোগটা কি ছিল আপনাদের মনে আছে কি? অভিযোগটা ছিল যে উনি একটা গাড়ি নিয়েছিলেন নাইকোর কাছ থেকে। গাড়ি কিন্তু উনি নেন নাই, গাড়িটা নিয়েছিল জ্বালানি মন্ত্রণালয়ের ব্যবহারের জন্য, গাড়িটা নেওয়া হয়েছিল। কিন্তু গাড়িটা তিনি ব্যবহার করতেন, এটা ঠিক, গাড়িটা তিনি ব্যবহার করতেন, কিন্তু গাড়ির মালিক কিন্তু তিনি ছিলেন না। গাড়ির মালিক ছিল বাংলাদেশ সরকার। তাহলে ওনার অপরাধ 1 নম্বর কি, উনি একটা গাড়ি নিয়েছিলেন যেটা সরকারের গাড়ি ছিল, তিনি মন্ত্রী হিসেবে ওই গাড়ি অতিরিক্ত ব্যবহার করতেন। আর দ্বিতীয় অভিযোগ কি ছিল জানেন ওনার বিরুদ্ধে? উনি নাকি কানাডায় গেছিলেন একবার মন্ত্রী থাকা অবস্থায়, এবং সেই সময় নাইকো তাকে $5,000 নাকি তাকে ঘুষ যদি বলতে চান ঘুষ বলতে পারেন, কিংবা তার ওখানকার খরচের জন্য গিফট দিয়েছিল বলতে পারেন। $5,000, ভাবতে পারেন, $5,000 এবং একটা গাড়ি ব্যবহার করা, এই ছিল ওনার বিরুদ্ধে অভিযোগ। এবং এই অভিযোগে ওনাকে তার দায়িত্ব থেকে বেগম খালেদা জিয়া সরিয়ে দিয়েছে এবং আমাকে দায়িত্ব দিয়েছিলেন জ্বালানি উপদেষ্টা হিসেবে। তো আমি 1.5 বছর ওই দায়িত্ব পালন করেছিলাম। আমি এই এক্সাম্পলটা আপনাদেরকে এই জন্য দিলাম যে দুর্নীতির মাত্রাটা চিন্তা করুন। যে অভিযোগ অভিযোগ হচ্ছে একটা গাড়ি ব্যবহার করা এবং $5,000। আর এখন এক টিকে হালদার প্রধানমন্ত্রীর ছেলেকে 1,500 কোটি টাকা ঘুষ দিচ্ছে। দুর্নীতির পার্থক্যটা একটু দয়া করে আপনারা চিন্তা করুন। কিন্তু সমস্যা হলো বাংলাদেশের শিশু সমাজ গত 15 বছর ধরে মুখে তালা মেরে বসে আছে। তারাও দায়ী বাংলাদেশের আজকে এই অবস্থার জন্য। বাংলাদেশের যারা তথাকথিত বড় বড় ইকোনমিস্ট, তারা মুখে তালা দিয়ে বসে আছে। তাদের নাম নিলে আপনাদের খারাপ লাগতে পারে, কিন্তু নাম নিতে হবে তো। ধরেন প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ, এত নাম করা প্রফেসর, এত মুরব্বী মানুষ। ওয়াহিদুদ্দিন মাহমুদ এত ব্রিলিয়ান্ট ছাত্র ছিলেন, কই তিনি গত 15 বছর ধরে একবারও কি মুখ খুলেছেন এই সরকারের এই দুর্নীতির বিরুদ্ধে? তাহলে জাতির মুরব্বী তারা কিভাবে হবে? আমরা যার কথা বলি, প্রফেসর ইউনূসের উপরে অনেক অত্যাচার করছে এই সরকার, খুব ঠিক কথা। কিন্তু প্রফেসর ইউনূসও কি একবারও মুখ খুলেছেন শেখ হাসিনার এই দুর্নীতির ব্যাপারে গত 15 বছরে? একবারও মুখ খোলেন নাই। তাকে অন্য কারণে শেখ হাসিনা তার প্রতি বিরক্ত হয়েছে, কারণ শেখ হাসিনা মনে করে যে পদ্মা ব্রিজের যে টাকা উঠিয়ে নিয়ে গেছিল ওয়ার্ল্ড ব্যাংক, তার জন্য ইউনূস সাহেব দায়ী, এটা মনে করে। সম্পূর্ণ মিথ্যা অপপ্রচার। তো যাই হোক, আমি যে কথাটা বলছিলাম, যে আজকে বাংলাদেশের এই দুর্নীতি এতদিন ধরে, 15 বছর ধরে এই ধরনের দুর্নীতি চলার জন্য আমাদের তথাকথিত সুশীল সমাজকে জবাবদিহি করতে হবে। আমার বক্তব্য আমি আর খুব দীর্ঘায়িত করব না, আমি শেষ অংশে চলে আসছি। আর একটা জিডিপির প্রশ্ন আমরা করেছি, যে জিডিপির পার্সেন্টেজে এখন কত দুর্নীতি হচ্ছে। একটা কথা আমি সবসময় বলি এবং আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, জিডিপির যে হিসাব আপনারা দেখেন এই সরকার থেকে যেটা দেওয়া হচ্ছে, সেটা ভুয়া হিসাব। এই জিডিপি আসল জিডিপি না। প্রকৃত জিডিপি বাংলাদেশের অনেক কম যেটা দেখানো হচ্ছে। এবং এই জিডিপি দেখিয়েই কিন্তু বাংলাদেশে লুটপাট করা হচ্ছে। উন্নয়নের, যেটা জিয়া লিখেছে উন্নয়ন বিভ্রম, এই উন্নয়নের বিভ্রম তৈরি করা হয়েছে এই ফলস স্ট্যাটিস্টিক্স, ম্যানিপুলেটেড স্ট্যাটিস্টিক্স দিয়ে উন্নয়নের বিভ্রম তৈরি করা হয়েছে। সোজা হিসাব দেখুন না আপনি। বাংলা এই সরকার যখন ক্ষমতা নেয়, তখন বাংলাদেশের রিজার্ভ ছিল $10 বিলিয়ন 2009-10 সালে। $10 বিলিয়ন 2009 সালে, 10 সাল তো না, 2009 সালে $10 বিলিয়ন। আজকে আপনার রিজার্ভ সরকারি হিসাবে $18 বিলিয়ন। আর আপনার ঋণ বেড়েছে কত? $23 বিলিয়ন থেকে $100 বিলিয়ন আপনার ঋণ বেড়েছে। তাহলে কত হলো? $77 বিলিয়ন। $8 বিলিয়ন রিজার্ভ বেড়েছে, আর বিদেশি ঋণ বেড়েছে $77 বিলিয়ন। তো এই সমস্ত টাকা কোথায় গেছে? এই সমস্ত টাকা সব বিদেশে চলে গেছে। এটা আমাদের বুঝতে হবে। তো সর্বশেষ আমি যেটা বলবো, বলে আমার বক্তব্য শেষ করব, সেটা হচ্ছে যে জনগণের বিপ্লব ছাড়া আপনি এর থেকে মুক্তি পাবেন না।
এখানে মুক্তির একটা প্রশ্ন এসছে। সুতরাং জনগণকে বিপ্লব করতে হবে। সেই বিপ্লব এখন পর্যন্ত বিএনপির নেতৃত্বে হচ্ছে, এবং এবং খুব অহিংস বিপ্লব হচ্ছে, এবং এতে জনগণের আরো বেশি অংশগ্রহণ করা উচিত আমি মনে করি। যদি তারা মুক্তি চায় এই ধরনের একটা অত্যাচারী এবং এই ধরনের একটা করাপ্ট শাসন থেকে, যদি তারা মুক্তি চায়, তাহলে তাদের এই তার বিপ্লবে অংশগ্রহণ করতে হবে সবাইকে। এবং আমাদের একজন ভিকটিম ফ্যামিলির প্রশ্ন করেছে যে এর পরে কি হবে। তো সেটার জবাবে আমি যেটা বলতে চাই যে বিপ্লবের মাধ্যমে যদি সরকারের পতন হয়, তাহলে অবশ্যই গত 15 বছর ধরে যারা অন্যায় করেছে, যারা হিউম্যান রাইটস ভায়োলেশন করেছে, যারা গুম করেছে, যারা দুর্নীতি করেছে, অবশ্যই তাদের বিচার হতে হবে বাংলাদেশে। এবং সেই বিচার আমরা দাবি করব যে সরকার আসবে তার কাছ থেকে। কিন্তু বিচার হওয়ার আগে একজন বলেছেন বাংলাদেশে যেভাবে প্রত্যেকটা ইনস্টিটিউশন ধ্বংস করে দেওয়া হয়েছে, এই ইনস্টিটিউশন গুলোকে তো ঠিক করতে হবে। আপনার বিচার বিভাগ নাই, ব্যুরোক্রেসি নাই, আপনার মিলিটারি ধ্বংস হয়ে গেছে, পুলিশ অল করাপ্ট। এই অবস্থার মধ্যে রাষ্ট্রের আছে নাকি? রাষ্ট্রের রাষ্ট্র নামে কিছু নাই। এটা একটা ব্যক্তিগত মালিকানাধীন একটা জায়গা। 54,000 বর্গ মাইল মালিকানাধীন জায়গা শেখ হাসিনা, আর সেখানে 18 কোটি জনগণ আছে। এছাড়া এটাকে রাষ্ট্র হিসেবে বিবেচনা করার মতো বোধহয় ডেফিনেশন এটা দেয়া যাবে না। আর সর্বশেষ আমি যেটা বলতে চাই সেটা হলো, আমরা সাপি, আমাদের খুবই ক্ষুদ্র একটা প্রচেষ্টা। আমরা আমাদের প্রতিষ্ঠানের বয়স 1.5 বছরও এখনো হয় নাই, 1 বছর থেকে কয়েক মাস বেশি। এর মধ্যে আমরা আমাদের সাধ্যমতো কাজ করবার চেষ্টা করছি। আমরা 2টো ডকুমেন্টারি তৈরি করেছি, আজকে 2য় ডকুমেন্টারি। এর আগে আমরা হিউম্যান রাইটস এর উপরে করেছি। এছাড়া আমরা আহ, আহ, আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী সংগঠন, এটার উপরে আমরা একটা বেশ বড় একটা আমরা রিসার্চ করেছি। সেই রিসার্চ পেপার, প্রায় 200 পাতার রিসার্চ পেপার আমরা করেছি। কাজে এই কাজগুলো কিন্তু আমরা অব্যাহতভাবে করে যাচ্ছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে দিয়ে। এবং ইনশাআল্লাহ বাংলাদেশের রাজনীতিতে যাই হোক, আমরা মুক্তি পাই কি না পাই, আমরা এই এই দানবীয় সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারি কি না পারি, আহ আমাদের কাজটা চলবে। আমাদের যে ক্ষুদ্র প্রচেষ্টা, আমাদের যে লড়াই সাবির মাধ্যমে, এটা ইনশাল্লাহ আমরা অব্যাহত রাখতে চাই। আপনারা সহযোগিতা করবেন, যেমন এখন অনেকেই বিভিন্ন তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করেন, এবং এই সমস্ত অনুষ্ঠানে আপনারা যখন আসেন আমরা অনুপ্রাণিত বোধ করি। তো কাজেই আমরা বিভিন্নভাবে আমাদের কাজ চালিয়ে যাব। কিন্তু আপনাদের মনে রাখতে হবে, আমরা কিন্তু খুবই ক্ষুদ্র একটা প্রতিষ্ঠান, এবং এগুলো করতে বেশ কিছু ফাইন্যান্সিয়াল খরচও আছে আমাদের। সেগুলো কিন্তু আমরা নিজেরাই আমরা ব্যবস্থা করি। কাজে এটা একেবারেই ব্যক্তি উদ্যোগ। কাজে ব্যক্তি উদ্যোগের একটা সীমা আছে, সেই সীমার মধ্যে থেকে আমরা চেষ্টা করছি আমাদের দায়িত্ব পালন করে দেওয়ার জন্য, করে যাওয়ার জন্য। এবং আমরা বাংলাদেশকে একটি প্রকৃত অর্থে একটি গণতান্ত্রিক এবং একটি করাপশন ফ্রি রাষ্ট্র হিসেবে দেখতে চাই। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।